সেলুলার জেলে কীভাবে আসামিদের রাখা হতো, এই যে দ্বীপান্তর করে যেসব আসামিদের তাদেরকে কীভাবে কাজ করানো হতো সেলুলার জেলে, তারই কিছু নিদর্শন এখানটা তুলে ধরা হয়েছে। আসামিদের এরকম শিকল দিয়ে বেঁধে রাখা হতো, তার ডিটেলসও এখানটায় লেখা আছে। এইদিকেও দেখতে পাচ্ছেন সব একে একে রাখা আছে শোকেসের মধ্যে। এই যে সামনে হচ্ছে আলিপুর জেলে যে ফাঁসির মঞ্চটা, এই যে সামনেই দেখতেই পাচ্ছেন আপনারা। আমার এই সামনেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কারাগারটি এখানে অবস্থিত। এই যে ওনার একটা মূর্তি করা আছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা স্টেন গান রাখা আছে বড় সড়ো লোহার। আর এইদিকে দেখতে পাচ্ছেন দুটো তরোয়াল এরকম। এই যে আলিপুর জেল মিউজিয়ামের একটি ম্যাপও এখানে দেওয়া আছে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা, আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। গুপ্ত ব্যবহৃত একটি পিস্তলের আদলে তৈরি করা এই নিদর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই আলিপুর জেল মিউজিয়ামে আসামিদের দিয়ে কীভাবে দাঁতের কাজ করানো হতো তারই কিছু নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলোও রাখা আছে। মনে হচ্ছে যেন সেই সময়ে আমি সেলের মধ্যে ঢুকে পড়েছি, অসাধারণ লাগছে। এই যে দেখুন আসামিরা এইভাবে। গুড আফটারনুন বন্ধুরা, আমি নিমাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। সেই জেল মিউজিয়াম আপনাদেরকে ঘুরে দেখাবো, কোথায় কি কক্ষ আছে, আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীরা কোন কোন সেলের মধ্যে আবদ্ধ ছিল, সবই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন ধরনের যে সেল, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে নানান মানুষকে এখানটায় আবদ্ধ করে রাখা হয়েছিল, সেই সবই আপনাদেরকে শেয়ার করব। আর কোথায় ফাঁসির মঞ্চ, কোথায় কি আছে, সবই ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা চলো যাওয়া যাক এই আলিপুর জেল মিউজিয়াম, আজ আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন বন্ধুরা। এই আলিপুর জেল মিউজিয়ামে কিভাবে আসবেন, যারা মেট্রোতে করে আসবেন তারা অবশ্যই যতীন দাস পার্ক মেট্রোতে নেমে বাইরে থেকে অটো ধরে সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। যারা হাওড়া অথবা শিয়ালদার দিক থেকে আসবেন, বাস ধরে অবশ্যই হাজার মোড়ে অথবা যতীন দাস পার্কের মুখে নেমে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। এখানে 2 হুইলার ও 4 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর আমার এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে হাজরা অথবা যতীন দাস পার্কের দিকে, আর এইদিকে ডান দিকেটা চলে গেছে আলিপুর কোর্টের দিকে। বন্ধুরা আপনারা এখানে এসে অবশ্যই ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আলিপুর জেল মিউজিয়ামের একটু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করি। আদি গঙ্গার তীরে অবস্থিত আলিপুর কেন্দ্রীয় কারাগারটি 1906 সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। স্বাধীনতা আন্দোলনের সময় অনেক ব্রিটিশ বিপ্লবী এবং রাজনৈতিক নেতাদের এই কারাগারে বন্দি রাখা হয়েছিল সেই সময়। তো ভেতরে আমি এখন প্রবেশ করেছি, এটা হচ্ছে যেখানে ফাঁসি দেয়া হতো সেই জায়গাটায়। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন দূরে ফাঁসির একটা দড়ি ঝোলানো আছে, আর একটা ব্রিটিশ পুলিশ ওখানটায় দাঁড়িয়ে আছে, একটা স্ট্যাচু করা আছে। আর আমি এখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাব, তো আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আলিপুর ফাঁসির যে মঞ্চটা, 1908 সালে প্রথম এই ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল কানাইলাল দত্তকে, আর শেষ ফাঁসি হয়েছিল 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। তারপর থেকে আর ফাঁসি এখানটায় দেওয়া বন্ধ হয়ে গেছিল। আর এখানে অনেক বিপ্লবীদের ফাঁসি দেওয়া ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য সত্যেন্দ্রনাথ বসু, দীনেশ গুপ্ত ও গোপীনাথ সাহা, আরও অনেকেই। এই যে দু সাইডে দুটো দড়ি ঝুলছে সেই সময়কার, মানে একটা গা ছমছমে ব্যাপার। আর সেই সব গাছ আজও দাঁড়িয়ে আছে। আর এই যে দূরে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে আসামিদেরকে বা যারা বিপ্লবীরা ছিলেন
তারা ওখান থেকে দেখতে পেতেন কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, যাদের মানে যেসব বিপ্লবীরা ছিলেন তাদের যেন মনে ভয় ঢোকে, তারা যেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন না করতে পারে, সেই কারণেই এইখান থেকে দেখানো হতো। ফাঁসির মঞ্চের ঠিক পাশেই এরকম অটোবায়োপসি রুমটি অবস্থিত, শবদেহ পরীক্ষা কক্ষ। এই যে পরপর দুটো স্ট্রেচার আছে সেই ব্রিটিশ আমলের, আর একটা নালা করা আছে, এখানে বডি কাটাছাড়া করলে এখান থেকে রক্তগুলো বয়ে চলে যেত বা ধুয়ে এখান থেকে পরিষ্কার করা হতো। সেই বেসিন, সেই লাইট আজও ইতিহাস বহন করে চলেছে, একটা আলাদা অনুভূতি। এখন আমি চলে এসেছি কন্ডেমশনাল রুম, ভেতরে গিয়ে আপনাদের দেখাবো এখানে ফাঁসি দেওয়ার ঠিক আগের দিনে রাতে এখানে কয়েদিদের বা বন্দি যেসব মানুষ ছিলেন তাদেরকে রাখা হতো। এই যে দেখতে পাচ্ছেন একটি বেঞ্চ করা আছে, আর টয়লেট করার জন্য দুটো ইট, সিমেন্টের ইট ওখানটায় রাখা আছে। আর কয়েদিদের শেষ ইচ্ছে পূরণ করার জন্যে তাদের কিছু ভালো খাবার বা কারোর সঙ্গে দেখা করার জন্য অনুমতি দেওয়া হতো। আর এই সেলে দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছেন ওনার একটি মূর্তিও করা আছে, আমাদের বিপ্লবী দীনেশ গুপ্ত, ওনার একটি মূর্তি। সেলগুলোর ভেতরে এসে একটা আলাদা অনুভূতি, গা ছমছম করছে বন্ধুরা, কি বলবো, মানে মনে হচ্ছে যেন সেই ব্রিটিশ পিরিয়ডে আমি চলে গেছি। একটা দুঃখ বেদনা, কিভাবে মানুষ এই সেলের মধ্যে আবদ্ধ থাকতো। একটি সেল খোলা ছিল, আমি তার ভেতরে প্রবেশ করেছি। এই দেখতে পাচ্ছেন এরকম সিমেন্টের বেঞ্চ এদিকে করা আছে, আর ডান পাশেও আরও একটা করা আছে যাতে বন্দি যে কয়েদিরা থাকতো তারা ঘুমাতে পারত। আর এরকম জানালা করা আছে যাতে আলো বাতাস ভেতরে প্রবেশ করতে পারে। বন্ধুরা একটা আলাদা অনুভূতি, অসাধারণ লাগছে। ফাঁসির মঞ্চ সামনে থেকে বেরিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যারা বন্দি ছিলেন, আমাদের ফ্রিডম ফাইটাররা, ইন্ডিয়ান ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, এখানে যতীনমোহন সেনগুপ্ত কক্ষ, সবই বিধানচন্দ্র রায় কক্ষ। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন ভেতরে যাওয়া যাক। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরও মহান মহান যেসব স্বাধীনতা সংগ্রামীরা সবাই এইখানটায় বন্দী ছিলেন, তো সেই কক্ষগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই যে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ, এই যে ওনার একটা স্ট্যাচু করা আছে, মানুষ যাতে বুঝতে পারে এইখানেই একটা সময় বিধানচন্দ্র রায় বন্দী হয়েছিলেন ইংরেজদের কাছে। সালটা দেখে নিই, এই যে দেখতেই পাচ্ছেন এখানটায় লেখা আছে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত। আর যদি আপনাদের মনে হয় এই কিউআর কোড দেখে আপনারা সার্চ করে নিতে পারেন, নানান ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। তো ওপরে গিয়ে আপনাদের নেতাজি কক্ষ ঘুরে দেখাবো। কিছু সেল খোলা আছে, এই যে দেখতে পাচ্ছেন নেতাজি কক্ষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, 1930 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই কক্ষে আবদ্ধ ছিলেন। এখানে ডিটেলসে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি, আর এই যে নেতাজির স্ট্যাচু করা আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের, আমাদের ন্যাশনাল হিরো, উনি এই জেলে আবদ্ধ ছিলেন। একটা ঐতিহাসিক মুহূর্ত বন্ধুরা, এইখানে এসে মনে হচ্ছে যেন আমি সেই সময়ের ব্রিটিশ আমলে পিরিয়ডে যেসব ঘটনা ঘটেছে সেই সব সাক্ষী হিসাবে আমি যেন দাঁড়িয়ে আছি। একটা অদ্ভুত অন্যরকম ফিলিংস হচ্ছে। তো আপনারা অবশ্যই এসে এখানে ঘুরে যেতে পারেন। এই যে আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেহরু কক্ষ, এখানে জওহরলাল নেহরু বন্দী ছিলেন। তো ভেতরে গিয়ে ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর ভেতরে ঢুকে এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে জওহরলাল নেহরু বন্দী ছিলেন। এই যে সামনে যে মূর্তিটি করা আছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সেই সময়কারই একটি মূর্তি। এখানটায় ইন্দিরা গান্ধী অপেক্ষা করতেন জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করবার জন্য। আর এই যে সেলে দেখতে পাচ্ছেন জওহরলাল নেহরু বন্দী ছিলেন সেই সময়, ওনার একটি মূর্তি করা আছে। তো উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। সেলগুলো বন্ধুরা সেই সময়ের ইতিহাস মনে করে দেয়,
কিভাবে মানুষ স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছিল। এই যে জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। এই যে দেখতে পাচ্ছেন ওনার একটি মূর্তি করা আছে, আর দেয়ালে এরকম ফ্রেমের মধ্যেও বেশ কিছু ছবি রাখা আছে। আর এখানে ডিটেলস শব্দও আছে, ইংরেজিতেও দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। যে যেটাতে পড়ে সুবিধা পায় সেই কারণে এখানে ইংরেজিতে এবং বাংলাতে লেখা আছে, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, যে যেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। আর এই যে কক্ষটিতে দেখতে পাচ্ছেন সেই সময় ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরুর একটি ছবি, এই পারে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওনার একটি ছবি জওহরলাল নেহরুর, আর এইদিকেও দেখতে পাচ্ছি আরও একটি ছবি। সো বন্ধুরা, আমি এখন নেহরু কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনেই দেখতে পাচ্ছেন আগেকার যে ওল্ড গুদামঘরটি, এই যে এখন এটা লাইব্রেরি ও সেমিনার হল তৈরি হয়েছে। তো এইখানটায় ভেতরে যাব, বেশ কিছু পটচিত্র আছে, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো, তো আমার সঙ্গে থাকুন। জেলখানার যে গুদামঘরটি বর্তমানে আর্ট গ্যালারিতে রূপান্তর করা হয়েছে। খুব সুন্দর সুন্দর পটচিত্র দেয়ালে এরকম আঁকা আছে, খুব সুন্দর, বড় ছোট মিলিয়ে। আর এই মিউজিয়াম মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11টা 30 থেকে সন্ধে 5টা 30 পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। আর একটা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়, সেটা সন্ধে 6টার সময়। আর টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। আর এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 30 টাকা। আর ডিজাইনগুলো দেখুন, আর ফটোগুলো দেখুন, অসাধারণ লাগছে, দারুণ। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কারাকক্ষ, হিস্টোরিক্যাল প্রিজন ওয়ার্ড। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার জন্যে চলে এসেছি। বন্দীদের জীবন চর্চা কীভাবে হতো সেই সময় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। তো আমার সঙ্গে থাকুন, পুরোটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি এখন একদম সামনে চলে এসেছি কারাকক্ষে। তো আপনাদেরকে দেখাবো কীভাবে সেই সময় বন্দীদের জীবনযাপন এই সেলের মধ্যে হতো, তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন আসামিরা ঝাড়ু দিচ্ছে, মনে হচ্ছে যেন সেই সময়ে আমি সেলের মধ্যে ঢুকে পড়েছি, অসাধারণ লাগছে। এই যে দেখুন আসামিরা এইভাবে সারিভাবে একটা এরকম বেঞ্চ মতন করা আছে, তার উপর একদম সুতো, এখানে এই যে গল্প করছে দেখতে পাচ্ছেন, কেউ জানলা দিয়ে কথা বলছে, কেউ চিন্তা ভাবনা করছে। একটা অসাধারণ অনুভূতি বন্ধুরা, কেউ চিন্তা করছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানটায় স্নান করছে, বালতি সবের ভেতরের মধ্যেই, সেলের ভেতরের মধ্যেই স্নান থেকে শুরু করে বাথরুম সবই এই সেলের মধ্যেই ছিল। এই যে দেখতে পাচ্ছেন টয়লেট, বাথরুম এখানে এর মধ্যেই সব ছিল। আর যেসব আসামিরা একটু ভেতরে, বুঝতেই পাচ্ছেন, এই যে পা টিপে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, মানে ভেতরে যারা একটু দাদাগিরি করতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না করছে, চা করছে, গল্প করছে, কেউ চিন্তা ভাবনা করছে, তাদের মনে পড়ছে ফ্যামিলির কথা, সেই কারণে। এই সামনেটা যে কক্ষটি, এটা হচ্ছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কক্ষ। তো ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানেই নজরুল ইসলাম বন্দী ছিলেন, তো ওনার কক্ষটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সেই সময় ব্রিটিশ পিরিয়ডে কত মহান মানুষরা, সাহিত্যিক থেকে শুরু করে, কবি থেকে শুরু করে, স্বাধীনতা সংগ্রামীরা এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলে তাদেরকে এই সেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। বিভিন্ন শাস্তিমূলক
ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই সময় ওনাদের বিরুদ্ধে। এটা 9 নম্বর ওয়ার্ড। তো চলো ভেতরে গিয়ে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে প্রবেশ করেছি, আর এই যে নজরুল ইসলাম ওনার একটি মূর্তি করা আছে, আর ওনার বেশ কিছু চিত্র এখানটায় দেওয়ালে রাখা আছে। এটা কম বয়সে ওনার বাচ্চাদের সঙ্গে ওনার ওয়াইফ আছেন, আর এটা বৃদ্ধা বয়সে ওনার এই দুর্লভ ছবিটি, এই একটা ছবি দেখতেই পাচ্ছেন। এই একটা এগুলো ইতিহাসের কে স্মরণ করিয়ে দেয় বন্ধুরা। ওইখানে দেয়ালেও দেখতে পাচ্ছি বেশ কিছু কম বয়সের ছবি ওনার। এখানেই দেখতে পাচ্ছেন আন্দামানে যে সেলুলার জেলের দ্বীপান্তর করা হতো যেসব বন্দীদের, তাদের ওপর কীভাবে নির্যাতন অত্যাচার করা হতো সেই সবেরই কিছু মুহূর্ত এই উপরে সাজানো আছে। আপনাদেরকে ওপরে গিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক উপরে। আপনাদেরকে আপনারা এই সিঁড়ির মাধ্যমে ওপরে গিয়ে দেখতে পাবেন। তো ওপরে গিয়ে আপনাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা আমি এখন ভেতরে প্রবেশ করব, তো চলো যাওয়া যাক। এই যে দেখুন সেই সময় সেলুলার জেলের ভেতরে বন্দি আসামিদেরকে কিভাবে কাজ করানো হতো। নারকেল ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন এরকম। আর সেই সময় আসামিদের যে ড্রেস ব্যবহার করা হতো সেই ড্রেসের একটি নিদর্শন এখানটা রাখা আছে। এই যে এখানটা ইতিহাসের বেশ কিছু মূল্যবান তথ্য লেখা আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এরকম গলায় চেন দিয়ে বাঁধা সব বিভিন্ন কাজের মধ্যে নিযুক্ত করা হতো। এরকম হাতে পায়ে সব বেড়ি বাঁধা থাকতো আসামিদের। একটা আলাদা অনুভূতি হচ্ছে। আপনারা অবশ্যই এসে একবার এই আলিপুর সেন্ট্রাল জেল ঘুরে যেতে পারেন বন্ধুরা। আমি এখন যেখানটায় এসেছি এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম 4 নম্বর ওয়ার্ড। তো আপনাদেরকে বিভিন্ন রুম ঘুরে দেখাবো। তো একে একে রুমগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলো প্রথমে এই রুমটার মধ্যে ঘুরে দেখাই আপনাদেরকে। সেই সময় ব্যবহৃত অস্ত্রশস্ত্র এখানে তুলে ধরা আছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পিস্তল রাখা আছে, তার ডিটেলসও এখানটায় লেখা আছে। এইদিকেও দেখতে পাচ্ছেন সব একে একে রাখা আছে শোকেসের মধ্যে বিভিন্ন রকম পিস্তল। কখন এগুলো ব্যবহৃত হয়েছিল সবই এখানে ডিটেলস লেখা আছে। এখানে সব বোমা, হাতে বানানো যেসব বোমা সেগুলো এখানটা রাখা আছে। কোন কোন কেসে সব ব্যবহৃত হয়েছিল এই সব সেলগুলো সবই এখানটায় একে একে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে বানানো হতো সেসব সরঞ্জাম সব এখানটায় রাখা আছে। আরও বিভিন্ন কক্ষে গিয়ে আপনাদের দেখাবো। কক্ষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা স্টেন গান রাখা আছে বড় সড়ো লোহার। আর এইদিকে দেখতে পাচ্ছেন দুটো তরোয়াল এরকম সাজানো আছে, বাট ভাঙা তরোয়াল। এদিকেও একটি রাখা আছে কাঠের বাটযুক্ত গুপ্তি। আর এই যে বোমাগুলো এটা দীনেশচন্দ্র মজুমদারের কাছ থেকে এই বোমাটি উদ্ধার করা হয়েছিল। আর এখানে একটি বড় পিস্তল রাখা আছে দেখতে পাচ্ছেন, রিভলভার, সত্যরঞ্জন বসুর কাছ থেকে পাওয়া গিয়েছিল। এখানেও একটি চেম্বার রিভলভার রাখা আছে, এটা একটি পিস্তল। এই কক্ষের মধ্যে যেসব অস্ত্রশস্ত্রগুলো রাখা আছে আপনাদের দেখাই। এটা পাওয়া গিয়েছিল
কানাইলাল দত্তের ব্যবহৃত রিভলভার। আর এটা দেখতে পাচ্ছি পিতলের বোমার খোল। আর এটা শিবপুরের নরেন ব্যানার্জির কাছ থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা ছিল। কি দারুণ একটা দেখতে লাগছে। খুলনা যশোরের থেকে এই আগ্নেয়াস্ত্রটি পাওয়া গিয়েছিল। এটা অসাধারণ লাগছে। এত ইতিহাসের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাতে পারছি, এটা বেশ ভালো লাগছে। এটা পিতলের বোমা, এটা লোহার বোমা। এক একটা খুব সুন্দরভাবে ডিটেলস সাজানো আছে। এই যে দেখতে পাচ্ছেন বইয়ের ভেতরে যেসব বোমা ব্যবহৃত হতো তার একটি অংশ এখানটা তুলে ধরা হয়েছে। আর এখানে বোমার যে সেলগুলো এখানটায় এক একটা সাজানো আছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি তাঁতকল ওয়েভিং রুম। যে তাঁতকল, সেই সময় আসামিদেরকে যেসব তাঁতের কাজ করানো হতো, এই ভেতরে তারই কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে। তো ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন ব্রিটিশ আর যেসব আসামিরা ছিল তাদের কিছু পুতুল করা আছে, কিছু বক্তব্য রাখছেন। আর এই যে দেখতে পাচ্ছেন চরকায় সুতো কাটছে, সেই সব এটি পুতুল তৈরি করা আছে, দেখতে ভালো লাগছে। সেই সময় আসামিদের কীভাবে কাজ করানো হতো, এই যে সেই সব মেশিনগুলো, এইসব মেশিনগুলো এখানটা রাখা আছে। সেই সময়কার ব্যবহৃত বেশ কিছু মেশিন এখানে রাখা আছে। দারুণ লাগছে। এরকম একটা ঐতিহাসিক স্থানে এসে আপনাদেরকে দেখাতে পারবো। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। আপনাদের অসাধারণ লাগবে। আমরা ইতিহাসে সেই দোরগোড়ায় পৌঁছে যেতে পারবো। এই যে দেখুন সুতো কাটছে মেশিনে। সেই সময়কার ব্যবহৃত চাকার মতন করা যে সুতো কাটার মেশিন। আর এই যে চরকায় সুতো কাটছে। সব বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন এখানে রান্না করার জন্য যে উনান, তারপর বড় বড় সরা এখানে ব্যবহার করা হতো, তারপর জল গরম করা হতো, নানান কাজের জন্য যেসব উনান তৈরি করা আছে। এই যে চৌবাচ্চা বড় জল রাখার জন্য। একটা দারুণ আলাদা অনুভূতি বন্ধুরা। এই সামনেটা হচ্ছে প্রদর্শনী কক্ষ, ভেতরে গিয়ে দেখাবো আপনাদের। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটি অনুষ্ঠান হয়। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন বসার সিটও আছে। আর এই দিকটা হচ্ছে ফুড জোন আছে, এখানে খাবারের ব্যবস্থাও আছে। যারা এখান থেকে খাবার না নিয়ে আসবেন তারা এখান থেকে পিছনে ফুড কোর্ট থেকে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। তো চলো একটু প্রদর্শনী কক্ষ আপনাদেরকে ঘুরে দেখাই। ওখানটায় বিপ্লবীদের বেশ কিছু তথ্য স্ক্রিনে দেখানো হয়। তো ভিতরে গিয়ে দেখাবো। এই যে আলিপুর জেলের একটি ম্যাপ এখানটায় তুলে ধরা হয়েছে। এখানে স্বামীজির ছবি, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। তো ভেতরে গিয়ে একটু দেখাই আপনাদের। এই যে দরজাটা খুলে আমি ভেতরে ঢুকে যাব। আর এরকম একটা অনুষ্ঠান হয়ে থাকে, স্ক্রিনের মধ্যে দেখানো হয়। দারুণ লাগছে ভেতরে। বিপ্লবীদের জেলখানার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীর একটি পাটের গুদাম এবং রান্না করা ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার ব্যবস্থা ছিল, যেখান থেকে সহজে পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে ঢুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মুখ এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। 30 জন বিপ্লবী ছিল এই জায়গায়। হঠাৎ খবরেও নরেন্দ্র অনুসারে ব্রিটিশ সরকারের কাজ সাজিয়ে হয়েছে। সমস্ত পরিকল্পনা আপনাদেরকে ভেতরটা একটু তুলে ধরলাম। কানাডা দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র সেনের হত্যা উদ্যোগ হয়েছে। পিস্তল আনা হয়েছিল যে
কানাডা এবং সত্যপুরে সরকারি সঙ্গে। সো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। এই আলিপুর জেল মিউজিয়াম আপনাদেরকে ঘুরে দেখালাম, কোথায় কী আছে সবই ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কিভাবে আসবেন, টিকিট মূল্য কত, সবই এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর আমার চ্যানেল বিএন নেচার ব্লগ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।